খুব ভোরবেলা ফ্লাইটে করে যদি কোথাও যাওয়া যায়, তাহলে এরকম একটা অসাধারণ সূর্যোদয় দেখা যায়। এরকম একটা অসাধারণ সূর্যোদয় দেখব বলেই আমরা খুব ভোরবেলা আমাদের কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। কলকাতা এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটে আমরা লাগেজপত্র দিয়ে আস্তে আস্তে চেকিংয়ের দিকে চললাম। চেকিং করানোর পর আমরা দেখলাম যে আমাদের গেট নাম্বার 22-এতে আমাদের ফ্লাইট। তা আমরা আস্তে আস্তে 22-এর দিকে এগোলাম। তখনও বেশ অন্ধকার। আমরা ওখানে বসেই কিছুক্ষণ আড্ডা টাড্ডা মেরে তারপর আমরা ফ্লাইটের দিকে রওনা দিলাম। ফ্লাইট একদম রাইট টাইমে ছিল। আমরা অপূর্ব এই মেঘ আর রোদ্দুরের খেলা দেখতে দেখতে আমরা পোর্ট ব্লেয়ারের দিকে রওনা দিলাম। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে, পোর্ট ব্লেয়ার বা আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জটা, সেটা যখন ফ্লাইটটা নামে তখন এই বার্ড ভিউ থেকে একটা অসাধারণ দেখতে লাগে। ছোট্ট ছোট্ট দ্বীপগুলোকে দেখা যায় এবং এটা আমরা ক্যাপচার করতে পেরেছি কিছুটা। সেটাই আমি একদম যখন এয়ারপোর্টে নামছে ফ্লাইটটা টানা, এইটা আমি শ্যুট করতে পেরেছি। সেটাই দেখাচ্ছি আমি এখন। এরপর আমরা
লাগেজ কালেক্ট করে এয়ারপোর্ট থেকে বাইরে এলাম এবং আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের ড্রাইভার কাম গাইড ফণীন্দ্র। ও আমাদের লাগেজ সব গাড়িতে তুলে নিল এবং আমাদের জানিয়ে দিল এবারে আজকে আমাদের ও কোথায় কোথায় নিয়ে যাবে। আর ঠান্ডায় ওখানে বেশি একটা ঠান্ডা পড়ে না স্যার। আজকে আপনাদের ট্যুর থাকবে সিলভার জেল, কার্ভিসকো বিচ আর লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা জেলেই হবে। এই 3টে পয়েন্ট আজকে আপনাদের ভিজিট থাকবে। তো এখন আপনারা গিয়ে আগে ফার্স্ট হোটেল চেক ইন করবেন, তারপরে আমি হোটেলে আপনাদের ড্রপ করার পরে আমি টাইমিংটা বলে দেবো। আর কালকে মর্নিং থেকে নিয়ে ডিপার্চার পর্যন্ত যে ট্যুরটা আপনাদের থাকবে সেটা আমি সন্ধ্যেবেলা যখন আপনাদের হোটেল ড্রপ করবো তখন আপনার হোটেলে এসে বলে দেবো। আর ক্রুজ টিকিটগুলো আমি ওই টাইমে দিয়ে দেবো। আচ্ছা, যে নীল হ্যাভলকের যে ক্রুজ টিকিট হবে না স্যার, সেগুলো আমি সন্ধ্যের সময় যখন আপনাদের হোটেলে ড্রপ করবো তখনই দিয়ে দেবো। আপনারা যাবেন সিলভার জেল, সিলভার জেলটা ভিজিট করবেন, তারপরে যাবেন কার্ভিসকো বিচে, যেখানে অ্যাক্টিভিটিস হয়। যদি চান তো কোনো ধরনের অ্যাক্টিভিটিসও করতে পারেন সেখানে, আমাদের স্টাফ থাকে। আচ্ছা, আর তারপরে ওইখান থেকে আসবেন সোজা সিলভার জেলে আবার লাইট অ্যান্ড সাউন্ড সন্ধ্যের সময়। তো তখন যখন সানসেটের পরে ওখানে লাইট শো থাকে, তো সেই লাইট শোটা আপনারা ভিজিট করবেন। তারপরে আমি আপনাদের হোটেলে ড্রপ করে দেবো। তারপরে ক্রুজ টিকিট নিয়ে এসে আমি আপনাদের কালকে মর্নিং থেকে নিয়ে ডিপার্চার পর্যন্ত যে ট্যুরটা থাকবে সেটা আমি ডিটেইলে আপনাদের বলে দেবো। যে নীল হ্যাভলকে আপনাকে গিয়ে রিসিভ করবে, কোন কোন পয়েন্টটা ভিজিট থাকবে সব কিছু বলে দেবো। এয়ারপোর্ট থেকে খুব বেশি দূরে নয়, আমরা ছিলাম হোটেল ম্যারিনা ম্যানরে এবং এখানের ব্যালকনি থেকে ঠিক এরম একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছিল। দূরে সমুদ্র আর মধ্যিখানে রাস্তা, লোকজন, গাছপালা, খুব সুন্দর একটা ভিউ হোটেলের ব্যালকনি থেকে। সব থেকে ভালো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এদের রুমগুলো খুব স্পেসিয়াস এবং বেশ ভালো। আমরা একটুখানি রুমটাকে দেখিয়ে দিই। এই যে আমাদের রুম, এবং রুমটা বেশ বড় এবং ডান দিকে একটা কাবার্ডও আছে। তারপর আছে এখানকার যেটা মেন যেটা ব্যাপার, যেটা নিয়ে আমরা সবসময় চিন্তা করি যে এটা বেটার হতে হবে, এদের টয়লেটটাও খুব সুন্দর, বেশ ঝকঝকে তকতকে একটা টয়লেট। হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার ফণীন্দ্রর সাথে। এবারে আমাদের গন্তব্য সেলুলার জেল এবং ফণীন্দ্রর মুখ থেকে শুনবো আমরা তারপর কোথায় যাব, কিভাবে যাব, সব ডিটেল ফণীন্দ্রই বলবে। মানে আন্দামান নিকোবরের যে হেড তো আমাদের এইটাই হয়। আমরা এসে পৌঁছালাম সেলুলার জেলে। সেলুলার জেলেতে ঢোকার পর থেকে মনটা খুব খারাপ হয়ে গেল। কি ভয়ঙ্কর রকম না অত্যাচার এখানে বন্দীদের ওপর করতো ইংরেজরা, সেটা ভেবেই এখন আতঙ্ক লাগছে। किया तो सामने में एक लोहे का बड़ा सा गेट देखा जिसमें लिखा हुआ था सेलुलर जेल। जितने भी आप लोहे का गेट देखेंगे, जैसे बाहर जो भी ग्रिल लगाया गया, ये सब जो है बर्मा से लाया गया। ब्रिक्स जो है फ्रीडम फाइटर के द्वारा यहीं पे बनवाया गया था, नेवी पे, डंडस पॉन्ड ऐसे छोटे छोटे आइलैंड में, जहाँ पे रेड कलर का मड मिलता है, लाल कलर का मिलता है। बैक साइड में जो बिल्डिंग आपको दिख रहा है ये भी जेल का एक पार्ट है। इसको जो है एडमिनिस्ट्रेटिव ब्लॉक बोलते हैं। उस समय जितने भी ब्रिटिश अफसर थे रहने के लिए इसी ब्लॉक को यूज़ करते थे, इसमें रहते थे, रिकॉर्ड को मेंटेन किया जाता था। अभी गवर्नमेंट ने उसको एग्जीबिशन बना दिया, जो आप लोगों ने देख करा है। जो नहीं देखे लॉकअप भी सेक्शन को देख सकते हो। साइड में देखेंगे यहाँ पे दो जोत जल रहा है, पहला, थोड़ा से आगे में दूसरा। ये दोनों जो है स्वतंत्र जो होता है उन शहीदों की याद में जला के, जो कि 24 अप्रैल यानी कि 14 को जलता है। गैस के साथ में कनेक्टेड है। महीने में 48 सिलेंडर लगता है, जो IOC द्वारा गिफ्टेड किया गया इंडियन ऑयल कॉर्पोरेशन द्वारा। इसके लिए 24 सिलेंडर, आगे वाले के लिए 24 सिलेंडर। जो वाइट रंग का प्लेटफॉर्म आपको दिख रहा है, ये जो है मार्टियस कॉलम। ये जो है मार्टियस कॉलम
इस जेल में जो लोग शहीद हुए उन सभी को श्रद्धांजलि देने के लिए एक स्मारक है। इसका 1985 में ज्ञानी जेल सिंह ने उठाया। रात को आप लोग शो देख चुके कि देखेंगे? शो आप लोग इसी चेयर पे बैठ के देखेंगे तो आपको इस पीपल ट्री के बारे में बताया जाएगा। ये जो पीपल का पेड़ आपको दिख रहा है ये 100 ईयर का पुराना पीपल पेड़। रिसेंटली 1998 में यहाँ पे हैवी रेन की वजह से ये पेड़ पूरा जड़ समेत गिर चुका है। तो इसकी टहनी वगैरह काट के सेम ट्री को सेम प्लेस पर रिप्लांट किया गया है। गवर्नमेंट ने इसके ऊपर 3.5 लाख रुपये खर्चा किया, क्योंकि रात को शो में एक रियल विटनेस है, मुख्य साक्षी है पीपल का पेड़। और 7 विंग में इसका जो है टोटल सेल कैपेसिटी 693 सेल था। सेल का अंदर का डायमेंशन 13/2 एंड 7/2। एक सेल में एक जन को रखते थे। सेल के अंदर आपको लेकर के दिखाया जाएगा, उसमें इंडिविजुअल या सेपरेट कोई टॉयलेट का फैसिलिटीज नहीं था। যাই হোক, সেলুলার জেল দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। ফণীন্দ্র এবারে আমাদের নিয়ে যাবে কোথায় সেটা ওই বলবে। এখন যে বিচটা যাচ্ছে না স্যার, সেটা হলো কার্ভিস কোভ বিচ। ওইটা একটা অ্যাক্টিভিটিস বিচ। ওখানে অনেক ধরনের ফান অ্যাক্টিভিটিস আছে। যদি কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস করতে চান তো সেখানে অ্যাক্টিভিটিস করতে পারেন। যেমন কি কি অ্যাক্টিভিটিস আছে ওখানে? অ্যাক্টিভিটিসের ভিতরে স্যার আপনার আছে জেডি স্কি রাইড, ফ্যামিলি বোট রাইড, প্যারাসেলিং, সি কার্টটা একটা এরকম অ্যাক্টিভিটিস যেটা পুরো ইন্ডিয়ায় খালি এখানেই হয়। ওটা কিরকম? ওটা না স্যার একটা বোট থাকে, হাই স্পিড বোট। সেটা মানে দুজনকে নিয়ে যায় একসাথে। ওটা সেলফ রাইডও থাকে, যে দুজন যাবে তাদেরও ড্রাইভ করার জন্য কিছুক্ষণ টাইম দেয় ওতে। তো ওটা পার পার্সন 3500, মানে ওটা 7000 বোটের চার্জ। স্যার ওই যে লাইট হাউসটা দেখছেন না, ওইটা হলো নর্থ বে আইল্যান্ডের লাইট হাউস। ওইটা যে দেখতে পাচ্ছেন না দূরে একটা পিলারের মতো, হ্যাঁ ওই যে লাইট হাউসটা না স্যার, ওই যে পুরনো যে 20 টাকা ছিল না স্যার ইন্ডিয়ার, ওই 20 টাকার পিছনে দেখবেন যে একটা লাইট হাউস। আচ্ছা, আমরা যে ফ্ল্যাগটা এখন দেখতে পাচ্ছি এইটাই কি ওই ফ্ল্যাগ যেটা বসানো হয়েছে নতুন করে? হ্যাঁ হ্যাঁ, এটাই স্যার, এটাই বসানো হয়েছে। ওটার বদলে আর কি যেটা অরিজিনাল ছিল সেই জায়গায়। এটা ফার্স্ট টাইম হয়েছিল এখানে 1943 তে। হ্যাঁ, তো এখানে 1943 নিচে লেখাও আছে। ভারতবর্ষের বুকে প্রথম জাতীয় পতাকার উত্তোলন হয়েছিল এই আন্দামান থেকে। নেতাজি সুভাষচন্দ্র বোস এখান থেকেই প্রথম জাতীয় পতাকার উত্তোলন করেন, এবং যে জায়গা থেকে উনি এই পতাকাটা উত্তোলন করেছিলেন সেই জায়গাটা পরবর্তীকালে একটা স্টেডিয়াম হয়ে যায়, এবং স্টেডিয়াম হয়ে যাওয়ার জন্য সেখানে আর ওই পতাকাটা বসানোর মতো কোনো জায়গা ছিল না বলে অন্যত্র অন্য একটা জায়গায় এই পতাকাটা বসানো হয়েছিল। এটাও 1943-তে। এরপর আমরা এসে পৌঁছালাম কার্ভিস কোভ বিচে, যেখানে একটু আগেই ফণীন্দ্র বলল যে এখানে প্রচুর অ্যাক্টিভিটিস আমরা দেখলাম। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে, এবং দূরে একটা ছোট্ট দ্বীপ আছে যেটাকে স্নেক দ্বীপ বলে। স্নেকের মতো, মানে ওই দ্বীপেতে কোনো সাপ নেই কিন্তু সাপের মতো দেখতে বলে ওটাকে স্নেক দ্বীপ বলা হয়। যাই হোক, সেখানে যাওয়ার জন্যেও বোট টোট আছে, সেখানে যাওয়া যায়। অথবা আমরা এসব কিছুই করিনি। ওখান থেকে আমরা চলে আসি লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্যে আবার সেলুলার জেলে, এবং একটা অসাধারণ শো দেখি ওখানে লাইট অ্যান্ড সাউন্ডের। आसमान
এবং আজকের মতো আমাদের ট্রিপ এখানেই শেষ। কালকে আবার আমরা যাব এখান থেকে হ্যাভলক আইল্যান্ডে, আবার নতুন করে তখন বলবো হ্যাভলক আইল্যান্ড আমাদের কেমন লাগলো।